এই ওসি সাহেবকে যদি তারা কোনোভাবে কোনো দুর্বল মোমেন্টে পায়, আমি শিওর তারা ওসি সাহেবকেও আক্রমণ করে ফেলবে। তো এই হারুন খানের এলাকায় যখন আমাদের হেড অফিস থেকে এই রায়হান এবং তার আরও এক ব্যাচমেট এবং আমাদের হেড অফিসের আরও একজন স্টাফ, তারা যখন ওখানে গেলেন, তাদের 3 জনকে গায়ে হাত তুললেন, তাদেরকে মারলেন, এবং এই যে তাদের মেরেছেন সেখানে অনেক সাক্ষী আছে, এমনকি ভিডিও আছে। আমি ভিডিও ফুটেজের কিছু অংশ, যেটা রায়হান ওই সময় চিৎকার করে করে বলতেছিল যে আমাদের মেরে ফেলতেছে, কারণ বাচ্চা মানুষ, ও অনেক ভয় পেয়েছে, এবং ওই সময়ে তারা এই যে কাজটা করেছে সেটার অনেক প্রমাণ আমাদের আছে, সাক্ষী সহ। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, থানা থেকে একটা সিএনজি রেডি করে দেওয়া হয়, যেই সিএনজিতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে। এখন ওই সিএনজি নিয়ে যখন যাচ্ছিলেন, তখন সন্ধ্যার পরে হয়ে গিয়েছে। তো যখনই এই যে ফ্যাক্টরি সামনে আসছে লালের বাড়ির এখানে আবার এই হারুন খান তার দলবল নিয়ে এই সিএনজিকে পথরোধ করে, এবং এই সিএনজির যে মালিক, ইনি আশ্চর্য হয়েছেন যে থানা থেকে যখন তাকে পাঠানো হয়, আজ পর্যন্ত কোনো এরকম কারো সাহস হয় নাই যে থানার সিএনজিকে এইভাবে থামাইয়া সেখান থেকে লোক নামাইয়া তাদেরকে মারধর করবে। ফজলুল করিম, যে কিনা কিছু টাকা পয়সা ইনকাম করে এই টাকার গরম দেখিয়ে বিভিন্ন জায়গায় তিনি এই টাকা ছিটাচ্ছেন, এবং সেই দূর থেকে এই জিনিসগুলা মাস্টার প্ল্যান করে করে তিনি এই কাজগুলো করতেছেন। আমার আশ্চর্য লাগে যে তিনি একজন মেরিনার হয়ে কিভাবে একজন জুনিয়র মেরিনার, যে 58 ব্যাচের, তার মতো একজন জুনিয়র মেরিনারকে মারতেছে একটা ছেলে, একজন যে কামলা থেকে এখানে এসেছেন, যার কোনো শিক্ষা দীক্ষা নাই, যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এরকম একটা লোক মেরিন একাডেমির এক জুনিয়রকে মারতেছে, আবার তাদের বিরুদ্ধে গিয়ে উনি সংবাদ সম্মেলন করতেছে। আমরা বিসিকে ইন্ডাস্ট্রিয়াল প্লট পেয়েছি, সেখানে ডিসি মহোদয় নিজে আমাদেরকে প্লট বরাদ্দ দিয়েছে কোম্পানির নামে। এটা আমার কোনো ব্যক্তিগত সম্পত্তি না, এমনকি আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু নেইও না, আমার আত্মীয় স্বজনও আমি এই কারণে কোম্পানির কোনো ডিরেক্টরশিপে ইনভলভ করি না, এমনকি আমার ওয়াইফকেও আমি ইনভলভ করি নাই, যে কেউ যেন কখনো কোনো কিছু বলতে না পারে যে না, কোম্পানি বিভিন্ন একটা পর্যায়ে গিয়ে আমি পার্সোনাল গেইনের জন্য বা পার্সোনাল কারণে আমি ব্যবহার করেছি, কেউ যেন বলতে না পারে। এর পরবর্তীতে আবার ওসি সাহেবের কথা বললেন যে ওসি সাহেব তাদের শ্রমিকদের বিভিন্ন কথা বলেছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। বরঞ্চ ওসি সাহেব আমাকে তারপরে ওখান থেকে আসার পরে 2-3 বার আমাকে রিমাইন্ডার দিয়েছে যে শামীম সাহেব, আপনি যেহেতু খাবারের বিলটা তারা চাচ্ছে, এটা তাদেরকে দিয়ে দেন। তা আমি বললাম যে আমি কোনো আইনে যাচ্ছি না, যেহেতু তারা চাচ্ছে আমি দিয়ে দিব, কারণ একবেলা খাবারের টাকাই তো, তারা এটা নিয়ে কি করবে, তারা তো আর অট্টালিকা করবে না, পরিবার পরিজন নিয়ে খাবে, পলিসির বাইরে হলেও আমি দিব তাদেরকে, সমস্যা নেই। এমনকি ওসি সাহেব আমাকে 2-3 বার রিকোয়েস্ট করেছে। এখন সেই ওসি সাহেবের বিরুদ্ধে যদি ওই লোকে বলে যে কিনা দেখা গেছে নিজে কর্মে ফাঁকি দেয়, যে ওসি সাহেব তাদেরকে ধমকাধমকি করেছে, ওসি সাহেব তাদের শ্রমিকদের গায়ে হাত দিয়েছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। এখন প্রশাসন একটু নাজুক পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে বিভিন্নভাবে ওসি সাহেব বা তাদের মতো যারা আছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে এই ধরনের কিছু লোক। প্রকৃতপক্ষে এরাই হলো যুগে যুগের ফ্যাসিস্ট। এরা যেখানেই থাকুক, যেই দলেই থাকুক না কেন, এরা সারা জীবন ফ্যাসিস্ট হিসেবে থাকবে। যেই সংবাদ সম্মেলন করেছে মাসুদ রানা এবং ফজলুল করিম, এটার প্রতিটার ব্যাখ্যা আমার কাছে আছে এবং প্রতিটার ডকুমেন্ট আমার কাছে আছে। এটা তারা যদি চ্যালেঞ্জ করে কোথাও বসতে চায়, তারা ডেট দিক, আমিও ডেট দিব, ওই ডেটে তারা আসুক, আমরা সেখানে বসবো। যদি তাদের সৎ সাহস থেকে থাকে তারা আসুক, তারা তাদের পক্ষের ডিরেক্টর নিয়ে আসুক, যদি তাদের পক্ষে 2-1 জন থাকে, আমি আমার পক্ষের ডিরেক্টর নিয়ে আসব, এবং আমি সেখানে সংবাদ সম্মেলন করব তাদেরকে নিয়ে। এই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কিছু সত্যকে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে কিছু বিষয় জানাতে চাই, যেটা আপনারা অনেকেই মিসগাইডেড হচ্ছেন অনেক দিন যাবৎ। কিছুদিন আগে মাসুদ রানা এবং ফজলুল করিম হারুন খানের পক্ষে একটা সংবাদ সম্মেলন করেছেন, যেখানে অনেক মিথ্যা তথ্য তুলে ধরে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি প্রথমে কিছু প্রশ্ন রাখতে চাই যারা সাংবাদিক ভাই আছেন তাদের কাছে, যে আপনারা হারুন খানকে প্রশ্ন করবেন যে তার ইনকাম সোর্স কী ছিল, এবং এই হারুন খান যখন ক্ষেত খামারে কাজ করত সেখান থেকে
আমি যখন তাকে এখানে পার্সেজের দায়িত্ব দেই, তারপরে এখান থেকে কি পরিমাণ টাকা উনি সরিয়েছেন, এবং যখন এটা নিয়ে চ্যালেঞ্জ করা হলো, তারপরে যখন অডিট করা হলো, এই অডিট রিপোর্টে যখন 2 কোটি টাকার উনি কোনো হিসাব দিতে পারলেন না, এবং কোম্পানির প্রফিট প্রায় 1,13,00,000 টাকা উনি ওনার অ্যাকাউন্টেই রেখে দিয়েছেন, তারও কোনো হিসাব দিতে পারলেন না। তো যখন এই জিনিসটা আমিনপুর থানায় এসে মধ্যস্থতা করার জন্য ওসি সাহেব এবং গণ্যমান্য অন্য যারা ব্যক্তিবর্গ ছিলেন, যেমন আজিম চৌধুরীর জমিদার বাড়ির আহসান স্যারে তাদেরকে ডাকলেন, কিন্তু তারা তখন কেউ আসলেন না। তো এই অডিট রিপোর্ট যখন তাদের বিপক্ষে গেল, তখন তারা এই ওসি সাহেবের বিরুদ্ধে চলে গেলেন, আজিম স্যারের বিরুদ্ধে চলে গেলেন, আহসান স্যারের বিরুদ্ধে চলে গেলেন। তারা প্রত্যেকেই তাদের বিরুদ্ধে চলে গেলেন, এবং তারা নিজেরা একটা সিন্ডিকেট তৈরি করে, এই ফজলুল করিম হলো তাদের মেইন লিডার, এবং এই যে মাসুদ রানা, এবং তাদের ওখানে গুন্ডা বাহিনীর যে মেইন সদস্য সে হলো হারুন খান, তারা এই টাকাগুলা কুক্ষিগত করলেন হারুন খানের অ্যাকাউন্টের মাধ্যমে। আমি সাংবাদিক ভাইদের কাছে আরও জানতে চাই বা তাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, এই হারুন খানের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আপনারা যদি তার পার্সোনাল অ্যাকাউন্টে স্টেটমেন্ট দেখেন, একজন খেতে খামারে কাজ করা মানুষের পার্সোনাল অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন কোথা থেকে আসলো, এবং এটার প্রেক্ষিতে কি জবাব দিবেন এই হারুন খান, এবং এখানে যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে যারা এনবিআরের সদস্য এবং যারা ট্যাক্স নিয়ে কাজ করেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এই হারুন খানের অ্যাকাউন্টে এত কোটি কোটি টাকার লেনদেন আসার পরেও কিভাবে উনি এই ট্যাক্স ফাঁকি দিয়ে, কিভাবে উনি ব্যক্তিগতভাবে এত টাকার লেনদেন করেও একটা কোম্পানিকে ক্ষতিগ্রস্ত তো করেছেনই, দেশকেও তিনি এই ট্যাক্স থেকে দেশকে বঞ্চিত করেছেন, এবং উনি কোটি কোটি টাকার হিসাব মিলাতে না পেরে এখন উনি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন, যেখানে ওসি মহোদয় এই সত্যের পথে থাকার কারণে তার বিরুদ্ধেও লেগেছেন। তা আমার আজকে বক্তব্য শুরু করার আগে প্রথম প্রশ্নটা হলো এটা। 2 নম্বর হলো, এই হারুন খান যখন আমাদের বাংলাদেশ মেরিন একাডেমির 58 ব্যাচের ক্যাডেট রায়হান, যে কিনা আজকে শিপে চাকরিতে যেতে পারতেছে না, জানেন আপনারা এখন জব ক্রাইসিস, তা আমি চেষ্টা করি এই সময় কিছু ছেলেপেলেকে কর্মসংস্থানের লাইনে একটু সুযোগ দেওয়ার জন্য, যাতে অ্যাটলিস্ট তাদের ফ্রাস্ট্রেশন যেটা সেটা থেকেও তারা দূরে থাকে এবং স্কিল ডেভেলপ হয়। তো এই হারুন খানের এলাকায় যখন আমাদের হেড অফিস থেকে এই রায়হান এবং তার আরও এক ব্যাচমেট এবং আমাদের হেড অফিসের আরও একজন স্টাফ, তারা যখন ওখানে গেলেন, তাদের 3 জনকে গায়ে হাত তুললেন, তাদেরকে মারলেন, এবং এই যে তাদের মেরেছেন সেখানে অনেক সাক্ষী আছে, এমনকি ভিডিও আছে। আমি ভিডিও ফুটেজের কিছু অংশ, যেটা রায়হান ওই সময় চিৎকার করে করে বলতেছিল যে আমাদের মেরে ফেলতেছে, কারণ বাচ্চা মানুষ ও অনেক ভয় পেয়েছে, এবং ওই সময়ে তারা এই যে কাজটা করেছে সেটার অনেক প্রমাণ আমাদের আছে, সাক্ষী সহ। তো ওই সময় ওসি মহোদয় তার টিম পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে নিয়ে যায় থানায়। নিয়ে যাওয়ার পরে তখন সেখানে মামলা হবে, এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে নর্মাল যে প্রসিজার তারা চেক আপ করবে, তারা দেখবে। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, থানা থেকে একটা সিএনজি রেডি করে দেওয়া হয়, যেই সিএনজিতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে। এখন ওই সিএনজি নিয়ে যখন যাচ্ছিলেন তখন সন্ধ্যার পরে হয়ে গিয়েছে। তো যখনই এই যে ফ্যাক্টরি সামনে আসছে লালের বাড়ির এখানে আবার এই হারুন খান তার দলবল নিয়ে এই সিএনজিকে পথরোধ করে, এবং এই সিএনজির যে মালিক, ইনি আশ্চর্য হয়েছেন যে থানা থেকে যখন তাকে পাঠানো হয়, আজ পর্যন্ত কোনো এরকম কারো সাহস হয় নাই যে থানার সিএনজিকে এইভাবে থামাইয়া সেখান থেকে লোক নামাইয়া তাদেরকে মারধর করবে। পরে সেখান থেকে আবার তাদের নামানো হয়, নামানোর পরে রায়হানকে মারধর করে, আর একটা ছেলে আছে 58-এর মাহবুব, তাকে মারধর করে। এরপরে শরীফ নামে একটা ছেলে আছে আমাদের হেড অফিসের অ্যাডমিন ডিপার্টমেন্টে, তাকে মারধর করে এবং তাদের পকেট থেকে 50,000 টাকা নিয়ে যায় এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এই মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার পরে ওখানে কিছু ভিডিও ছিল, এই কারণে মোবাইলগুলো নিয়ে যায় এবং তাদের ওখান থেকে মারধর করে। পরে সেখান থেকে এই সিএনজি চালক তাদেরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। আমি সাংবাদিক ভাইদের কাছে একটা প্রশ্ন রাখবো বা একটা কোয়ারি করার জন্য বলবো যে এই যেই সিএনজি চালক, তার একটা সাক্ষাৎকার আপনারা নেবেন যে কিভাবে এই ঘটনাটা ঘটেছিল, এবং তিনি এই যে একটা সাক্ষী হলেন যেখানে
থানার দেওয়া সিএনজি থেকে লোকজন নিয়ে তাদেরকে মারা হলো। এই দুইটা বিষয় হারুন খানের বিষয়ে। এবং ফজলুল করিম সাহেব বলেছে যে তিনি ফেনীতে ছিলেন। কোনো কিছু যে ফেনীতে থাকলেই অন্য জায়গায় করা যাবে না এরকম না। আমাদের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু ওই হেলিকপ্টার দিয়ে গুলি নিজে হেলিকপ্টারে যে করেন নাই, সেখান থেকে হুকুম দেওয়ার পরেই কিন্তু এই গুলি করা হয়েছে এবং এটা কিন্তু ট্রাইব্যুনালে এখন বিচারও হচ্ছে। তো এখন এই যেই ফজলুল করিম যে কিনা কিছু টাকা পয়সা ইনকাম করে এই টাকার গরম দেখিয়ে বিভিন্ন জায়গায় তিনি এই টাকা ছিটাচ্ছেন এবং সেই দূর থেকে এই জিনিসগুলা মাস্টার প্ল্যান করে করে তিনি এই কাজগুলো করতেছেন। আমার আশ্চর্য লাগে যে তিনি একজন মেরিনার হয়ে কিভাবে একজন জুনিয়র মেরিনার যে 58 ব্যাচের তার মতো একজন জুনিয়র মেরিনারকে মারতেছে একটা ছেলে, একজন যে কামলা থেকে এখানে এসেছেন, যার কোনো শিক্ষা দীক্ষা নাই, যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এরকম একটা লোক মেরিন একাডেমির এক জুনিয়রকে মারতেছে, আবার তাদের বিরুদ্ধে গিয়ে উনি সংবাদ সম্মেলন করতেছে। এটা আসলে কিছুই না, এটা কমপ্লিটলি তার এই ইগো প্রবলেম, যে তিনি মেনে নিতে পারতেছেন না যে এত মেরিনার একত্রিত হয়ে এই কাজটা করে ফেলতেছে। আমরা প্রথম দিকে অল্প কয়েকজন ছিলাম, এখন এত কেন আসলো, আমাদের আধিপত্য কোথায় গেল? এই আধিপত্য বিস্তারের লড়াইয়ে তারা এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এটা শুধুমাত্র ইগো প্রবলেম, আর কিছুই না। তাদেরকে আমরা অনেকবার চ্যালেঞ্জ করেছি, তাদের ডকুমেন্ট নিয়ে আসতে বলেছি। তারা কি করে, একটা সংবাদ সম্মেলন করে একটা পত্রিকার সামনে এসে কিছু ফেক ডকুমেন্ট দেখায় যার কোনো ভিত্তি নেই। এই যে আরজেএসসির সিগনেচারের কথা যেটা বলেছে, তারা অনলাইন চেকিংয়ে গিয়ে কি দেখাতে পারবে এগুলো আরজেএসসিতে আছে কি না? অনলাইনে গিয়ে কিভাবে আরজেএসসি চেকিং করতে হয় এটা আরজেএসসি নিয়ে যারা কাজ করেন তারা সবাই জানেন। তারা আসুক, চ্যালেঞ্জ করুক। আমরা দেখাতে চাই যে তারা যেই ডকুমেন্টটা দেখাচ্ছেন, যে যেখানে সাইনের কথা বলা হচ্ছে, সেটা আরজেএসসির নথিতে কোথাও আছে কি না। এরপরে ওখানে তারা দেখাচ্ছেন যে আরজেএসসিতে বিভিন্ন ধরনের আমার কথা যে বলতেছেন, এটা আসলে সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা। এটা যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে তারা আদালতে গিয়ে চ্যালেঞ্জ করুক, তারা সেখানে গিয়ে দেখাক। এরপরে এই যে আমাদের এখানে মেরিনার আছে 172 জন, এই 172 জন মেরিনারের বাকিরা কোথায়? ওনাদের সাথে বাকিরা কেন নাই? কেন সবাই ঢাকা হেড অফিসে আসে, এখানে এসে আলোচনা করে, মিটিং করে, সব কিছু কনসাল্ট করে, কিন্তু তারা কেন আসতে পারে না? এই যে জুনিয়রদেরকে মারতেছে, সেখানে তারা তাদের বিপক্ষে কাজ করতেছে। এখন তাদের তো লজ্জার কারণে যে তারা অফিসে আসবে সেই মুখটাও তো তাদের নেই। এই কারণে হলো তারা প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার চেষ্টা করতেছে। একটা প্রতিষ্ঠানের, একটা গ্রুপ অফ কোম্পানির অনেকগুলা সিস্টার কনসার্ন থাকে, তারা একটা সিস্টার কনসার্নের অল্প একটু জিনিসের অংশীদার। এখন তারা যদি বলে যে না, আমরা পুরো কোম্পানিটাকে গ্রাস করতে চাই মাত্র অল্প কিছু টাকা দিয়ে, সেটা তো অন্যরা মেনে নিবে না। তাদের যদি অন্য কোম্পানির শেয়ার হোল্ডার হতে হয়, তাহলে অন্য কোম্পানিকে টাকা দিয়ে তারা শেয়ার হোল্ডার হোক, টাকা দিয়ে তারপরে তারা দাবি করুক। তারা অন্য মেরিনারদের কষ্টের টাকার কেনা জিনিস এখান থেকে শিফট করে আরেক জায়গায় এক্সপান্ড করবে, না এখানে আরও শ্রমিক নিবে, না আরও শ্রমিক এখান থেকে অন্য জায়গায় নিবে, এটা তো তারা বাধা দিতে পারে না। তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটা তারা বলতে পারে যে না, হ্যাঁ আমরা বেরিয়ে যেতে চাই, কারণ এত লোকজনের সাথে একসাথে মিলেমিশে কাজ করার মতো মানসিকতা, ওই উদার মানসিকতা আমাদের নাই, এটা তারা বলে তারা বের হয়ে যেতে পারে। কিন্তু তারা কিভাবে আরজেএসসিতে যে একটা কমপ্লেইন দেখাইলো, ওই কমপ্লেইনটা কি, এটা কিন্তু কেউ পড়ে দেখতেছে না। এই কমপ্লেইনটা হলো অন্য কেউ যেন এখানে ডিরেক্টর হিসেবে আসতে না পারে। তাদের এই টাকাগুলাকে যখন কোম্পানিতে নিয়েছে, কোম্পানির অনেক উন্নতি হয়েছে, অনেক এগিয়েছে, এখন তাদের অ্যালটমেন্ট দিয়ে যখন ডিরেক্টর হিসেবে সাবমিট করা হলো, এখন তারা একটা কমপ্লেন দিয়ে দিল, বলতেছে কি আমার নামে কমপ্লেন দিতেছে যে উনি এই টাকাগুলো সব আত্মসাৎ করছে, কিন্তু কমপ্লিটলি এগুলো মিথ্যা কথা। যারা টাকা জমা দিয়েছে তারা কেউ বলতেছে না, তারা বরঞ্চ তাদের কারণে তাদের ইনভেস্টমেন্টটা একটা রিস্কের মধ্যে পড়ে গেছে। এই জন্য আমিও এটা সুস্থ তদন্তের দাবি জানাই যে এই যে যারা আরজেএসসিতে অ্যালটমেন্টগুলো জমা দিয়েছি, যাদের ব্যাংকের মাধ্যমে যারা টাকা দিয়েছে কোম্পানি অ্যাকাউন্টে, কেউ পার্সোনাল অ্যাকাউন্টে আমার কোনো টাকা দেয় নাই, আমি কারো টাকা পার্সোনালি নেই না। আমার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য ওপেন, এনবিআরের লোক আসতে পারে, এনি ওয়ান ক্যান কাম অ্যান্ড হি ক্যান টেক মাই ব্যাংক স্টেটমেন্ট, ইটস ওপেন ফর এভরি ওয়ান। সো আমি কারো টাকা ব্যাংকে কখনো নেই নাই এবং ইনশাল্লাহ কখনো নিবও না। এটা আমি যে কারোর সাথে চ্যালেঞ্জ করতে পারি। তো কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কোম্পানি অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে সেই টাকা যখন বের হয়, প্রত্যেকটা টাকার একটা জবাবদিহিতা আছে।
এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে, পারচেজ ডিপার্টমেন্ট আছে, এটা কমপ্লিটলি তারা এই কাজগুলো করেন যে টাকা কোথায় কোথায় গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বলতে পারি, যারা এফএমসিজি সেক্টরে বড় বড় মালিক আছেন, যারা সিইও আছেন, তারা বলতে পারবে যে একটা এফএমসিজি কোম্পানি দাঁড় করাতে, অল ওভার বাংলাদেশ একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল দাঁড় করাতে এবং সেখানে 42টা বিশ্বমানের প্রোডাক্ট যখন মার্কেটে আসবে এদের R&D করার জন্য, এবং এগুলা মার্কেটে একটা কম্পিটিশন তৈরি করার জন্য, একটা ব্র্যান্ড তৈরি করার জন্য, যেটা বাংলাদেশের টপ 10 ব্র্যান্ড হওয়ার জন্য সুন্দর যেই প্রোডাক্টগুলো আমরা তৈরি করেছি, এটার পেছনে কেমন খরচ হয় এবং এই অল ওভার বাংলাদেশ ডিস্ট্রিবিউশন চ্যানেলটা সেট আপ করতে কেমন কষ্ট হয়, এখানে সফটওয়্যারের মাধ্যমে আমরা আজকে আমাদের এই মেরিনেস গ্রুপের সেলস টিমটাকে মনিটর করতেছি। এই সফটওয়্যারের মাধ্যমে অন্য অন্য যারা বিভিন্ন কোম্পানির মালিক আছেন তারা আমাকে একটু কাইন্ডলি বলবেন, বা যারা এইগুলা নিয়ে কথা বলে তাদেরকে একটু বলে দেবেন যে এই সফটওয়্যারের মাধ্যমে এটা করতে গেলে কেমন খরচ হয় এবং মেরিনেস গ্রুপ কতটুকু খরচ করে এই আমাদের ডেডিকেশনের মাধ্যমে রাত দিন পরিশ্রম করে কিভাবে আমরা একটা সফটওয়্যারকে ডেভেলপ করে সেটার দ্বারা এখন অল ওভার বাংলাদেশ আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলকে কন্ট্রোল করতেছি, সেলস টিমকে কন্ট্রোল করতেছি। এবং আমাদের সফটওয়্যার শুধুমাত্র সেলসকে কন্ট্রোল করে না, সেলসকে মনিটর করে না, এটা তাদের মুভমেন্ট পর্যন্ত মনিটর করে। এই জিনিসগুলো একটা পর্যায়ে নিয়ে যেতে যে কষ্টটা হয়েছে সেটা তো ফজলুল করিম ওখান থেকে খুব সহজভাবে একটা সংবাদ সম্মেলন করে বলে দিল বিভিন্ন কথা, যাতে প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যায় শুধুমাত্র তার ইগোর প্রবলেমের কারণে। এখানে মাসুদ খান এবং হারুন খান তাদের মতো এরকম সন্ত্রাসী বাহিনী যারা চাচ্ছে যে না প্রতিষ্ঠানটা পাবনার মধ্যে তার ওইখানে তার কুক্ষিগত হয়ে থাকুক, এটা যেন আর আগাতে না পারে, আমরা সিরাজগঞ্জে এটা এক্সপান্ড করব, এখানে কর্মসংস্থান আমরা বৃদ্ধি করব, এখানে এটাকে থামিয়ে দিতে যাচ্ছে। আমরা বিসিকে ইন্ডাস্ট্রিয়াল প্লট পেয়েছি, সেখানে ডিসি মহোদয় নিজে আমাদেরকে প্লট বরাদ্দ দিয়েছে কোম্পানির নামে, এটা আমার কোনো ব্যক্তিগত সম্পত্তি না, এমনকি আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু নেইও না, আমার আত্মীয় স্বজনও আমি এই কারণে কোম্পানির কোনো ডিরেক্টরশিপে ইনভলভ করি নাই, এমনকি আমার ওয়াইফকেও আমি ইনভলভ করি নাই, যে কেউ যেন কখনও কোনো কিছু বলতে না পারে যে না কোম্পানি বিভিন্ন একটা পর্যায়ে গিয়ে আমি পার্সোনাল গেইনের জন্য বা পার্সোনাল কারণে আমি ব্যবহার করেছি, কেউ যেন বলতে না পারে। এই জন্য সমস্ত কিছু কোম্পানির নামে হচ্ছে, কোম্পানি বেনিফিটেড হচ্ছে, ডিরেক্টররা বেনিফিটেড হচ্ছে, এবং ভবিষ্যতে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এইভাবেই বেনিফিটেড হবে। এখন ওইখানে সংবাদ সম্মেলনে আরেকজন ব্যক্তি ছিলেন, এর নামটা আমার মনে নাই। এই ব্যক্তি আমরা যখন ওইখানে মেশিন ক্রয় করে আমরা যখন ওইখানে ফ্যাক্টরি সেট আপ দিচ্ছিলাম, তখন আমাদের একটা গোডাউন তৈরি করি আমরা, এই গোডাউনটা মাসুদের জায়গার উপরে। তো এই গোডাউনটা যখন তৈরি করি আমরা, যখন ওইখানে রাজমিস্ত্রি হিসেবে বিভিন্ন জনকে কাজে নেই, তখন উনি ছিল ওখানে একজন রাজমিস্ত্রি। তো রাজমিস্ত্রি থাকা অবস্থায় ওইখানে যখন উনি কাজ করতেন, ইনি প্রচণ্ড কাজে ফাঁকি দিতেন, ইনি ঠিকমতো কাজই করতেন না, এমনকি অতিরিক্ত মানে পান করার কারণে, যেটাকে বলে নেশা জাতীয় দ্রব্য, বিশেষ করে সিগারেট বা এগুলো পান করার কারণে উনি ওই সময় সারাদিন শুধু কাশতো। সারাদিন কাশার পরেও উনি কি বলতে পারবে কখনো যে মেরিনেস গ্রুপ বা এই ম্যানেজিং ডিরেক্টর কখনো আমার কোনো টাকা দেয় নাই, আমি যখন ওইখানে কাজ করেছি শ্রমিক হিসেবে টাকা দেয় নাই, ওনার আন্ডারে আরও কিছু লেবার ছিল তারা কাজ করেছে তাদের টাকা দেয় নাই, বলতে পারবে কখনো? বরঞ্চ উনি কাজে ফাঁকি দিত, উনি কাজ করতো না ঠিকমতো, তারপরেও তাকে টাকা দেওয়া হয়েছে। উনি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কাশতে কাশতে এরকম অবস্থা হয়তো লাস্টে আমি এক্সট্রা তাকে বেনিফিট দিয়ে তাকে আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য বললাম, এবং মাঝে মাঝেই তার আমি খোঁজ খবর নিতাম। এখন এই ব্যক্তি এসে বলতেছে যে শ্রমিকদের কথা, যে যেই শ্রমিকদের নাকি আমরা ঠিকমতো তাদের দাবি দেওয়া দেয় নাই। এখন শ্রমিকরাও বলতে পারবে যে তাদের কোনো এক মাসের বেতন বকেয়া আছে? কোনো শ্রমিক এসে দেখাতে পারবে তাদের কোনো এক মাসের বেতন বাকি আছে? এবং এইচআর পলিসি অনুযায়ী বাংলাদেশে যে শ্রম আইন আছে, সেই শ্রম আইন অনুযায়ী তাদের কোনো একটা দাবি দেওয়া কোথাও এই কোম্পানি তাদেরকে দেয় নাই। তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল যে তারা কাজ করলে যখন ওভারটাইম করবে ওই সময় তাদেরকে আমরা দুপুরে একবেলা খানা এক্সট্রা দিব। কিন্তু পরবর্তীতে যখন আমাদের এক্সট্রা ওভারটাইমটা বন্ধ হয়ে গেল, তখন তাদের ওই দুপুরের খানাও, এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি ছিল, এটাও বন্ধ হয়ে গেল, কারণ তারা 8 ঘন্টা কাজ করে চলে যেত, এবং ওই সময় তাদের এটা যে আমরা দিব এটা কোনো আমাদের চুক্তিতে ছিল না। তারপরেও আমরা বলছি যে ঠিক আছে, আপনারা যেহেতু এটা অন্যায়ভাবে চাইতেছেন, আমরা তারপরেও আপনাদের এটা দিব, কিন্তু আপনারা যদি একটা কোথাও বসেন বা কাউকে ডাকেন অথবা কোনো প্রতিনিধিকে ডাকেন বা শ্রম আইনের যারা আছে তাদেরকে ডাকেন, আপনারা এটা পাবেন না, এটা কনফার্ম আপনারা পাবেন না, কারণ এটা কোনো পলিসির মধ্যে না, এটা এক্সট্রা ফ্যাসিলিটি।
এক্সট্রা ফ্যাসিলিটি কখনো এইভাবে চাইতে হয় না। তারা এখানে কাজ করেছে, ঠিক আছে, তারপর আমি বলেছি যে না, তারা যেহেতু এটা বলেছে তাদেরকে এটা দিয়ে দাও। এর পরবর্তীতে আবার ওসি সাহেবের কথা বললেন যে ওসি সাহেব তাদের শ্রমিকদের বিভিন্ন কথা বলেছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। বরঞ্চ ওসি সাহেব আমাকে তারপরে ওখান থেকে আসার পরে 2-3 বার আমাকে রিমাইন্ডার দিয়েছে যে শামীম সাহেব, আপনি যেহেতু খাবারের বিলটা তারা চাচ্ছে, এটা তাদেরকে দিয়ে দেন। তা আমি বললাম যে আমি কোনো আইনে যাচ্ছি না, যেহেতু তারা চাচ্ছে আমি দিয়ে দিব। এমনকি ওসি সাহেব আমাকে 2-3 বার রিকোয়েস্ট করেছে। এখন সেই ওসি সাহেবের বিরুদ্ধে যদি ওই লোকে বলে যে কিনা দেখা গেছে নিজে কর্মে ফাঁকি দেয়, যে ওসি সাহেব তাদেরকে ধমকাধমকি করেছে, ওসি সাহেব তাদের শ্রমিকদের গায়ে হাত দিয়েছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা শিক্ষিত সম্প্রদায়ের প্রতি আমি বলবো যে তাদের অনেক বড় ধরনের একটা অপমানজনক কথা, এটার প্রতিবাদ হওয়া উচিত। ওসি সাহেবের মতো একজন লোকের বিরুদ্ধে এটা একটা মিথ্যা একটা প্রোপাগান্ডা, এবং যেই ব্যক্তি এটা করেছেন তার শাস্তি হওয়া উচিত। তা না হলে এই যে শিক্ষিত লোকজন তারা কিন্তু যে কোনো সময় যে কারো দ্বারা অপমানিত হবে, এর একটা প্রতিবাদ হওয়া উচিত। তাই এই ওসি সাহেবের বিরুদ্ধে তারা এই সমস্ত বিষয়গুলো কেন করলেন? কারণ ওসি সাহেব এখানে সৎ ছিলেন। ওসি সাহেব সৎ থাকার কারণে যখন তিনি দেখলেন যে না, এখানে হারুন খান এরা এই প্রতিষ্ঠানটাকে নষ্ট করার চেষ্টা করতেছে, এই তখনই তারা ওসি সাহেবের পেছনে লাগলেন। যখন বললেন যে তুমি এই যে 2 কোটি টাকা মিলাইতে পারতেছো না, তুমি কোম্পানির এই যে প্রফিট দিচ্ছ না, তোমরা এগুলো দিয়ে দাও, একসাথে বসো, এগুলো সমাধান করো, এই গ্যাঞ্জাম করতেছো, মানুষজন মারতেছো কেন? এমনকি যখন ওসি সাহেবের ঠিক করে দেওয়া সিএনজি এলাকে যখন মারলো, তখনও কিন্তু ওসি সাহেব তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অ্যাকশন নেন নাই। কিন্তু আমি মনে করব যে ওসি সাহেবের এই যে ভালো মানুষই এই জিনিসটার তারা সুযোগ নিচ্ছে, যে তারা স্থানীয় হিসেবে বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে এখন প্রশাসন একটু নাজুক পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে বিভিন্নভাবে ওসি সাহেব বা তাদের মতো যারা আছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে এই ধরনের কিছু লোক। প্রকৃতপক্ষে এরাই হলো যুগে যুগের ফ্যাসিস্ট। এরা যেখানেই থাকুক, যেই দলেই থাকুক না কেন, এরা সারা জীবন ফ্যাসিস্ট হিসেবে থাকবে। এই ওসি সাহেবকে যদি তারা কোনোভাবে কোনো দুর্বল মোমেন্টে পায়, আমি শিওর তারা ওসি সাহেবকেও আক্রমণ করে ফেলবে। ওসি সাহেবরা বা যে কেউ যখন দূরবর্তী কোথাও আইন শৃঙ্খলার একটা দায়িত্বে থাকে, তার পরিবার পরিজনের একটা ভয় থাকে, এবং বর্তমানে যে একটা নাজুক পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারাও তো মানুষ, তাদেরও একটা ভয় কাজ করে। এখন এই যে হারুন খানের মতো লোক, তারা হলো কিছু স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে এরকম বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এই কাজগুলো করতেছেন। তারপরে আমরা ওখানে যারা গণ্যমান্য আছেন তারাও এখানে সাক্ষী আছে, এবং ওখানে আপনারা জেনে থাকবেন দুলাই যে জমিদার বাড়ি, আজিম চৌধুরীর যে জমিদার বাড়ি, যার এখনকার উত্তরসূরি হলেন আহসান চৌধুরী, যিনি হলেন বাংলাদেশ মেরিন একাডেমি 17 ব্যাচের চিফ ইঞ্জিনিয়ার, যিনি ওখানে পাবনা যে মেরিন একাডেমি আছে সেই মেরিন একাডেমিতেও উনি একজন ইনস্ট্রাক্টর হিসেবে সম্মানিত একজন ব্যক্তি, ওইখানে উনি কর্মরত আছেন। এবং পাশাপাশি এই যে একটা ঐতিহ্য দুলাই জমিদার বাড়ি, এটাকে উনি ধরে রেখেছেন, এবং উনি একজন নিরপেক্ষ মানুষ। উনিও আমরা ওনার কাছে যাওয়ার পরে মাসুদ ওনার কাছে এসেছে, মাসুদ বলছে আমি আপনাকে মানি, কিন্তু যখনই দেখা গেল যে একটা মধ্যস্থতার জন্য আগালেন, তখন মাসুদ ওইখানে বসতে অস্বীকৃতি জানাইলো, বলে আমরা থানায় বসবো, ওখানে বসবো না। এটা নিয়ে ছোটই করা হয়েছে হাসান স্যারকে। তারপর হাসান স্যার বলেন ঠিক আছে থানায় বসো। থানায় বসার পরে যখনই রিপোর্ট মাসুদদের বিরুদ্ধে গেল, এখন তাদেরকে থানায় ডাকতেছে, এখন তারা থানায় আসতেছে না। এখন তারা কোন পাওয়ারে এটা করতেছে, কাউকে কেয়ার করতেছে না। এখন ওইখানে তাদের পেছনে কেউ ইন্ধন যোগাচ্ছে কিনা, সেটার কিছু কিছু কথা যে আমাদের কানে আসতেছে না তা না, আমরাও কিছু কিছু কথা আমাদের কানে আসতেছে যে না, এখানে উপর মহলের কেউ তাদের পেছনে ইন্ধন দিতেছে। তা আমরা তাদের নাম বা তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু বলতেছি না, তবে আমাদের কাছে যেভাবে তাদের ব্যাপারে তথ্য আসতেছে, আমরা হয়তো এক সময় তাদের নাম বলতে বাধ্য হতে পারি, যদি আমরা দেখি যে দে আর মিসগাইডেড অ্যান্ড তার পরবর্তীতে তারা এই কাজটা করছে। কিন্তু যদি তারা মিসগাইডেড না হয়ে তারা ইচ্ছাকৃতভাবে এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, তাহলে আমরা এটার প্রতিবাদ করব। কারণ আমাদের এই প্রতিষ্ঠান পাবনা চেম্বার অফ কমার্সের, আমরা সেখানে মেম্বার, এবং আমরা বিসিকের মেম্বার, এবং এসএমই ফাউন্ডেশনের আমি একজন মেম্বার, এবং এসএমই ফাউন্ডেশন থেকে আমাদের আইএসও সার্টিফিকেশন এখানে সুন্দরভাবে তাদের তত্ত্বাবধানে হয়েছে। আমরা চাইতেছি প্রতিষ্ঠানটা আরও অনেক বড় হোক, এটার অনেকগুলো শাখা হবে, অনেক কর্মসংস্থান হবে। এখন সেখানে শুধুমাত্র এই 2 জন লোকের কারণে, এই ফজলুল করিম এবং এই মাসুদ রানা, যার ওখানে স্থানীয় গ্যাং হিসেবে, সন্ত্রাসী বাহিনী হিসেবে এই হারুন খান
তাদেরকে সহযোগিতা করে আমাদের স্টাফদেরকে ভয়ভীতি দেখিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে, আমাদেরকে একদম কোণঠাসা করে ফেলেছে, যেখানে প্রশাসন পর্যন্ত তাদের ভয়ে এখন তটস্থ। এখন কোন সেই পাওয়ার যেটার কারণে তারা এটা করতেছে, লোকালি তারা একটা সিন্ডিকেট তৈরি করে আমাদেরকে জিম্মি করে ফেলছে। তো এই জন্য এখানে যেই সংবাদ সম্মেলন করেছে মাসুদ রানা এবং ফজলুল করিম, এটার প্রতিটার ব্যাখ্যা আমার কাছে আছে এবং প্রতিটার ডকুমেন্ট আমার কাছে আছে। এটা তারা যদি চ্যালেঞ্জ করে কোথাও বসতে চায়, তারা ডেট দিক, আমিও ডেট দিব, ওই ডেটে তারা আসুক, আমরা সেখানে বসবো। যদি তাদের সৎ সাহস থেকে থাকে তারা আসুক, তারা তাদের পক্ষের ডিরেক্টর নিয়ে আসুক। যদি তাদের পক্ষে দু একজন থাকে, আমি আমার পক্ষের ডিরেক্টর নিয়ে আসব এবং আমি সেখানে সংবাদ সম্মেলন করব তাদেরকে নিয়ে। এই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করুক। এবং আরও কয়েকটা তথ্য আমি এখানে দিতে চাই। সেটা হলো, এই যে কিছুদিন আগে মালামাল লুট করলো যে তারা, আমরা ওখানে কিছু মালামাল নিয়ে আমরা একটা এক্সটেন্ড করব, আমরা আরেকটা ইউনিট বাড়াবো। আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নাই যে ওই মালামাল নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে কেউ, বা ওইখানে আমি আমার বাড়িতে নিয়ে যাইতেছি, বা ওই মালামাল আরেক জায়গায় সরাই নিয়ে যাইতেছে, তা না। ওই টাকা কেনা, যাদের কেনা মালামাল তারাই নিয়ে যাচ্ছে, সেই ডিরেক্টররাই নিয়ে যাচ্ছে। কি উদ্দেশ্যে? যাতে আরেকটা জায়গায় কর্মসংস্থান হয়। কারণ ওখান থেকে কিছু ইউনিট যেমন ওখানে কুকিজ, তারপর এমন কিছু আইটেম আছে যেটার কারিগর, যেটার সেট আপটা ভিন্ন, এই সেট আপের জিনিসগুলো আমরা সিরাজগঞ্জে নিয়ে আসতে চাচ্ছি। এখানে আরেকটা কর্মসংস্থান হবে। কিন্তু সেখানে তারা কি করলেন, আমাদের এই মালামালগুলো আনতে দিলেন না। এবং মালামালগুলো যখন আমরা ট্রাকে উঠালাম, এখানে তারা বিভিন্ন তাদের লোকজন লেলাই দিয়ে স্থানীয়ভাবে তারা এটাকে লুট করলেন। এমনকি ওইখানে এসিতে কারেন্টের লাইন লাগানো, এই পেছন দিয়া তাদের লোকজন সেই লাইভ কারেন্টের লাইন লাগানো সেই এসি খুলে নিয়ে যাইতেছে। যখন স্পার্ক হলো, স্পার্ক হওয়ার পরে এরপরে দৌড়ে গিয়ে আমরা দেখলাম যে তার লোকজন সেই এসি, রানিং এসি খুলে নিয়ে যাচ্ছে, যেটা আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হতো, ও নিজেই মারা যেত। পরবর্তীতে আমাদের আরও অনেক মালামাল তারা লুট করে নিয়ে যায়, কিন্তু কী পরিমাণ মালামাল লুট করেছে এটা আমরা এখন পর্যন্ত জানি না, কারণ আমরা এখন পর্যন্ত ওখানে আর যাইতে পারি নাই। আমাদের স্টাফদেরকে মারধর করে সেখান থেকে তারাই দিছে এবং সেখানে বহুত মালামাল তারা লুট করছে। আমাদের ট্রাকে যেই মালামালগুলো উঠাইছিল সেই মালামালগুলো সেখান থেকে নামানো হয়েছে। এবং শুধু তাই না, আমাদের ওইখানে যে ক্রেন অপারেটর ছিল, ক্রেন অপারেটরকে চাপাটি ধরে সেই মালামালগুলো সেখান থেকে নামাইয়া এক একজন এক একভাবে সেই মালামালকে বিভিন্ন জায়গায় লুট করে নিয়ে গিয়েছে। এবং এটা আমরা প্রতিবাদ জানাই এবং এটা আমরা মামলা করব, আমরা ক্ষতিপূরণের দাবি করব। এখানে আমাদের কয়েক কোটি টাকার মালামাল ছিল, যেটার আমাদের ভাউচার আছে, আমাদের সমস্ত ডকুমেন্ট আছে, আমরা যেটা ক্রয় করেছি আমাদের সেই সমস্ত ডকুমেন্ট, ব্যাংকের ট্রানজ্যাকশন আছে, আমরা যাদের কাছ থেকে কিনেছি সাপ্লায়ারদের কাছ থেকে, তাদের কাছেও আমাদের সমস্ত ডকুমেন্ট আছে। আমরা এটার জন্য ক্লেম করব। এই হারুন খান, এই মাসুদ রানা এবং এই যে ফজলুল করিম, এরাই হলো তাদের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের এই মালামালগুলোকে লুট করিয়েছেন, যেগুলো আমরা সিরাজগঞ্জে এনে আরেকটা ইউনিট চালু করতে চেয়েছিলাম, কিন্তু আমরা এটা করতে পারিনি। এবং এই জিনিসগুলো নগ্নভাবে ওসি সাহেবকে এখানে দোষারোপ করেছেন, তিনি সত্যের পথে থাকার জন্য। কারণ তিনি যখন পুরো বিষয়টা দেখেছেন, তিনি দেখেছেন যে না, এই প্রতিষ্ঠানটা ভালো, অনেক ভালো কিছু করতে চাচ্ছে। এতগুলো মেরিনার একসাথে মিলে যেখানে ব্যাংক থেকে লোন নিতে পারে, লোন দেওয়ার পরেও তারা নিচ্ছে না। একটা ব্যাংকে যখন বলে এসে যে আমরা আপনাদেরকে 100 কোটি টাকা লোন দিব, কিন্তু লোন নিচ্ছে না, তার মানে কি তাদের টাকার প্রতি যেই মোহটা, এই জিনিসটা নাই। থাকলে তো ব্যাংক থেকে লোন নিয়ে তারা লাপাত্তা হয়ে যেত। তারা লোন না নিয়ে তারা নিজেরা কষ্ট করে ধীরে 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 প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে ওসি সাহেব যখন আমাদের ফেভারে কথা বলতে গেল এবং তাদের এটা অডিট রিপোর্ট অনুযায়ী ডিসফেভারে চলে গেল, এই তারা ওসি সাহেবের বিরুদ্ধে লাগলো, এমনকি এই আহসান স্যারের বিরুদ্ধেও তারা লেগে গেল। তো এই জন্য আমি আহ্বান জানাবো, আপনারা উভয় পক্ষের কথা শুনে আপনারা মন্তব্য করবেন। আমার নামে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে, কারণ তাদের একটাই কথা যে যদি শামীম আহমেদকে ডাউন করতে পারো তাহলে কোম্পানি ডাউন হয়ে যাবে। কারণ অন্য যারা আছে তারা কেউ দেশে থাকে না, তারা শিপে থাকে, তারা এই প্রতিষ্ঠানকে আগায় নিতে পারবে না। যেহেতু আমরা পারতেছি না প্রতিষ্ঠানটাকে নিজেদের কবজায় রাখতে, এই মাসুদ এবং ফজলুল করিমের কথা, তাহলে অন্য কাউকে এটা ভোগ করতে দেব না, আমরা এটাকে নষ্ট করে ফেলবো। এবং সেটার জন্য শামীমকে অ্যাটাক করো, যত বেশি শামীমকে অ্যাটাক করবা তত বেশি এই প্রতিষ্ঠান আগাইতে পারবে না। তারা আমার নামে র্যাবে কমপ্লেন করেছে, তারা আর্মিতে কমপ্লেন করেছে, তারা বিভিন্ন জায়গায় আমার নামে কমপ্লেন করেছে যে যেন আমাকে বিভিন্নভাবে হয়রানি করতে পারে এবং আমার পার্সোনাল চেক চুরি করে এখানে মাসুদ, এখানে আমার সিগনেচার, এখানে অ্যামাউন্ট, এমনকি এই যে নাম লেখে সমস্ত কিছু এই জালিয়াতি করে আমার এই চেকে 4.5 কোটি টাকার অ্যামাউন্ট বসানোর পরে আমাকে হয়রানি করার জন্য মামলা করছে এবং
এই যে মামলা করে এই টাকাগুলো আমার কাছে নাকি সে পায়, আমাকে নাকি ধার দিয়েছে, যার কোনো সাপোর্টিং নাই, কোনো ডকুমেন্ট নাই। এবং আমার প্রশ্ন হলো এই 4.5 কোটি টাকা সে কোথায় পেল? সে একজন ক্রু, শিপের একজন ক্রু, সে অফিসারও না, সে একজন ক্রু। তাহলে এই 4.5 কোটি টাকা সে কত বছরে, তার কত যুগে, তার এই পুরা জীবনে সে ইনকাম করতে পারবে কিনা, সেটাও এনবিআরের যারা আছে এবং দুদকের যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন রইল। এই 4.5 কোটি টাকা কিভাবে সে আমাকে এখানে সে আমাকে এটা ধার দিল? আমার এই দুদকের কাছে এবং এনবিআরের কাছে আমার প্রশ্ন যে এই টাকাটার সোর্স কোথায়, কোন কালোবাজারির সাথে, কোন স্মাগলার বাহিনীর সাথে, কোন অর্থ পাচারকারীর সাথে তার বড় ধরনের লেনদেন আছে। এটা আমার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমার আহ্বান। এবং এই প্রত্যেকটা ডকুমেন্ট আমি আপনাদেরকে দিতে পারবো এবং সাংবাদিক ভাইদেরকেও আমি দিব, যেন এটার একটা সুস্থ তদন্ত হয়। আমার কি ক্ষতি হবে না হবে এটা নিয়ে আমি ভাবি না, কারণ আল্লাহ রিজিক যতদিন রাখছে ততদিন দুনিয়াতে বেঁচে থাকবো। আল্লাহর হুকুম ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না। কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানটাকে হেফাজত করেন এই দুষ্ট চক্রের হাত থেকে, যেই প্রতিষ্ঠানের ভিতর লুকিয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং দেশের রেমিটেন্স প্রবাহের একটা অনেক বড় ধারা চালু হওয়ার একটা গেটওয়ে, যেখানে হাজার হাজার মেরিনাররা এখানে ইনভেস্ট করবে এবং যেটার মাধ্যমে বাংলাদেশ থেকে অনেক মেরিনাররা এখনই এই পণ্যগুলো বাইরে এক্সপোর্ট করার জন্য তারা আগ্রহ নিয়ে এখানে আসতে চাচ্ছে। কিন্তু আমাকে এত দিক দিয়ে তারা ব্যস্ত রেখেছে, আমি অপারেশনে মনোযোগ দিতে পারতেছি না। বিভিন্নভাবে আমাকে ব্যস্ত রেখে এই প্রতিষ্ঠানটার ক্ষতি করার চেষ্টা করেছে। যে ওনাদের কথা হলো যে ও এত দূর নিয়ে আসছে, ও আরও স্ট্রং হয়ে যাচ্ছে, ও আরও বেশি স্ট্রং হয়ে গেলে তো ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। ও তো তাহলে এই সমস্ত মেরিনারদেরকে এখানে ট্রেন আপ করে অনেক বড় একটা প্রতিষ্ঠান করে ফেলবে, যেখানে ওদের কোনো অস্তিত্ব থাকবে না, শুধুমাত্র ওদের ইগোর কারণে। এই জন্য আপনারা এটাকে তদন্ত করেন এবং এই দুষ্ট চক্র থেকে বাঁচান এবং স্থানীয়ভাবে যারা না জেনে সহযোগিতা করতেছেন তারাও যেন এখান থেকে সরে আসেন, এই আহ্বান থাকবে। তাহলে এই প্রতিষ্ঠানটার দ্বারা এই সমাজ উপকৃত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে কষ্ট করে আমার এই লম্বা বক্তব্য শোনার জন্য। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে কোনো একটা দিনে এই ডকুমেন্ট সহ আমরা উভয় পক্ষ বসতে চাই। আসসালাম।